একদম ডিস্টার্ব করবে না। খুব ঘুম পাচ্ছে আমার, ঘুমোবো এখন। চোখে মুখে একরাশ বিরক্তি এনে বলল দেবিকা। ঠিক আছে, আমি বিছানার এক কোণে শুয়েই ঘুমিয়ে পড়ব। কুণ্ঠিত হয়ে বলল কিঞ্জল। মানে, তুমিও এই খাটে শোবে? একদম নয়, তোমার সঙ্গে এক খাটে শুতে পারবো না আমি, একেবারে আঁতকে উঠে বলল দেবিকা। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না, আমি নিচে শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়ছি। বলেই খাটের নিচ থেকে শতরঞ্চি টেনে বার করল কিঞ্জল। তারপর একটা বালিশ নিয়ে মেঝেতে শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়ল। নিশ্চিন্ত হয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল দেবিকা। কিছুক্ষণ পর ফোঁস ফোঁস শব্দে বুঝতে পারল ঘুমিয়ে পড়েছে কিঞ্জল। আজ দেবিকা আর কিঞ্জলের ফুল সজ্জা। মনে মনে খুব ভয় ছিল দেবিকার, কিঞ্জল যদি তার উপর জোর খাটায় তো। এত সহজে সে যে মেনে নেবে সেটা দেবিকা ভাবতেই পারেনি। আসলে ছেলেটার মধ্যে কোনো পার্সোনালিটি নেই। শুধু পার্সোনালিটি কেন, কিছুই নেই, চাকরিটাই যা ভালো করে। এছাড়া না আছে রূপ, না আছে গুণ। দেবিকা কি ভেবেছিল, আর কি হয়ে গেল তার সাথে? ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো দেবিকার ভেতর থেকে। এরকম একটা ছেলের সঙ্গে সারা জীবন থাকার কথা ভাবতেই পারছে না সে। ইস, বাচ্চা হলে দেখতে কেমন কুৎসিত হবে, ভাবলেই গা গুলিয়ে ওঠে দেবিকার। এই সব কিছু কেবল তার বাবার জন্যই হয়েছে, না হলে দেবিকার মতো মেয়ে কখনো এই আনস্মার্ট কুৎসিত ছেলেকে বিয়ে করে? কত স্বপ্ন ছিল তার, সিনেমার হিরোদের মতো সুপুরুষ ড্যাশিং হবে তার হাজব্যান্ড। দেখলেই যেন ভেতরে সব ওলটপালট হয়ে যায়। তা না হয়ে এটা কেমন একটা ছেলের সঙ্গে বিয়ে হলো তার? গায়ের রং কুচকুচে কালো, স্বভাবটা কেমন যেন ম্যাদা মারা, যে যা বলছে মেনে নিচ্ছে। বাবা যে এর মধ্যে কি দেখেছে কে জানে। বারবার বলেছে এরকম হীরের টুকরো ছেলেকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এমনকি দেবিকা অমত জানাতে বলে দিয়েছিল যে হয় দেবিকা কিঞ্জলকে বিয়ে করবে, নয় বাড়ি থেকে বেরিয়ে যাবে। এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অপশানটা দেবিকা কিছুতেই বেছে নিতে পারল না। অগত্যা। যাই হোক, দেবিকাও তার বাবার মেয়ে, সেও জানে কি করে এই বিয়ে থেকে বেরোতে হবে। প্রথম রাত থেকেই তাই সে তার আসল রূপ দেখাতে শুরু করে দিল। সপ্তাহখানেক যেতে না যেতেই একেবারে অতিষ্ঠ হয়ে গেল দেবিকা। সে চেয়েছিল কিঞ্জলকে অতিষ্ঠ করে তুলতে, নাকানি চোবানি খাইয়ে তার জীবনটা এমন বানিয়ে দিতে যাতে বাপ বাপ করে দেবিকাকে ডিভোর্স দিয়ে দেয় সে। কিন্তু নাকানি চোবানি খাওয়া তো দূরের কথা, দেবিকার সব দুর্ব্যবহারই কিঞ্জল হাসি মুখে মেনে নিচ্ছে। একদিন দেবিকা ঠিক করলো ড্রিঙ্ক করবে কিঞ্জলের সামনে, তাহলে নিশ্চয়ই সে খুব রেগে যাবে। যদিও দেবিকা এর আগে কোনো দিন ড্রিঙ্ক করেনি, কিন্তু এক বন্ধুকে দিয়ে একটা বিয়ারের বটল কিনে আনলো সে। সন্ধেবেলা কিঞ্জল যেই ল্যাপটপ নিয়ে কাজ করতে বসলো, এমনি তার সামনের টেবিলেই একটা গ্লাস আর বিয়ারের বটলটা রাখলো দেবিকা। এসব কি? বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো কিঞ্জল। ড্রিঙ্ক করব? কেন, আমি কি ড্রিঙ্ক করতে পারি না? বেশ তেজ নিয়েই জিজ্ঞেস করলো দেবিকা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই করতে পারো, যে কেউ করতে পারে, তবে নিজের ওপর কন্ট্রোল রাখতে পারাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বলেই আবার নিজের কাজ করতে শুরু করে দিল কিঞ্জল। খুব রাগ হয়ে গেল দেবিকার।
বাড়ির বউ, তাও আবার সদ্য বিবাহিতা বউ, মদ খাবে বলছে, তবু রাগ হচ্ছে না লোকটার। হাতের বিয়ারের বোতলটা টপাস করে মাটিতে ফেলে দিল সে। ঝনঝন শব্দে ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ল কাঁচের বোতল। সঙ্গে সঙ্গে চমকে উঠল কিঞ্জল। তারপর ল্যাপটপ রেখে উঠে এলো। যা, পড়ে গেল? ঠিক আছে, দাঁড়াও, আগে কাঁচের টুকরোগুলো তুলে নিই, নয়তো এক্ষুনি পা কাটবে বলে নিচু হয়ে কাঁচের টুকরো তুলতে শুরু করে দিল কিঞ্জল। তারপর ঝাঁটা নিয়ে এসে ঝাঁট দিয়ে টুকরোগুলো একদিকে জড়ো করতে লাগলো। তুমি অনেক শখ করে নিয়ে এসেছিলে না? মন খারাপ করো না, আমি তোমার জন্য অনেক ভালো বিয়ার এনে দেব। দেবিকাকে সান্ত্বনা দিল কিঞ্জল। কটমট করে তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে দুমদাম পা ফেলে ঘরে চলে গেল দেবিকা। এত সুন্দর একটা প্ল্যান পুরো ভেস্তে গেল। এত ভালো মানুষ আবার কেউ হয় নাকি? অসহ্য লাগে দেবিকার। ভাগ্যিস শাশুড়িমা বাড়িতে নেই, এক রাতের জন্য বোনের বাড়ি গেছেন, না হলে এতক্ষণে কি জবাব দিত দেবিকা? অনেক ভেবেচিন্তে কয়েকদিন পর থেকে রিল বানানো শুরু করলো দেবিকা। সারাক্ষণ অনলাইনে থাকে, কী সব এটা ওটা দেখে আর হাই গাইস বলে রিল বানাতে শুরু করে দেয়। তবুও কিঞ্জল তাকে কিছু বলে না। তার মা একবার আপত্তি তুলেছিল, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এসব একটু একটু করে বলে মাকে একেবারে থামিয়ে দিল কিঞ্জল। রোজ দেরি করে ঘুম থেকে উঠতে লাগলো দেবিকা। সংসারে কোনো কাজ সে করে না। একদিন শাশুড়িমা একটু হেল্প করতে বলতে, ওসব আমার দ্বারা হবে না বলে চলে গেল সে। তারপর আড়ালে গিয়ে আড়ি পেতে মা ছেলের কথা শুনতে লাগলো। ওকে তুমি কোনো কাজের কথা বলো না মা, ওর তো অভ্যেস নেই না, বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে। তোমার যদি একটা হেল্পিং হ্যান্ড লাগে তো বলো না, আমি বরং একটা রান্নার মেয়ে দেখে দিচ্ছি। তোকে কিছু বলাই বৃথা, বিরক্ত হয়ে বললেন কিঞ্জলের মা রেণুকা। সত্যিই বৃথা, এরকম লোককে যাই বলা হোক না কেন সব বৃথা, মনে মনে বলল দেবিকা। তার মনে পড়ে গেল বিয়ে ঠিক হতেই সে বিয়ে ভেস্তে দেওয়ার কেমন প্ল্যান করেছিল। পাড়ার বন্ধু রাজুকে দিয়ে ফোন করিয়েছিল কিঞ্জলকে। হ্যালো, কে বলছেন? কিঞ্জল ফোন ধরতেই গম্ভীর গলায় রাজু বলেছিল, আপনার শুভাকাঙ্ক্ষী বলছি যে দেবিকা নামের যে মেয়েটির সঙ্গে আপনার বিয়ের কথা চলছে, মেয়েটি কিন্তু একেবারেই সুবিধের নয়। কেন বলুন তো? কত ছেলের সঙ্গে যে ওর সম্পর্ক ছিল তা বলার নয়। সম্পর্ক ছিল, এখন তো আর নেই। শুনুন দাদা, আমি খুব ভালো করেই জানি মেয়েদের বিয়ে ঠিক হলে এরকম বেশ কিছু শুভাকাঙ্ক্ষীর উদয় হয়। লজ্জা করে না আপনার? ভদ্র বাড়ির একটা ভালো মেয়ের সম্বন্ধে এরকম কথা বলতে? ফোন রাখুন। শেষের কথাগুলো বেশ কড়া গলাতেই বলেছিল কিঞ্জল, আর তাতেই বেশ ভয় পেয়ে গিয়েছিল রাজু। তাড়াতাড়ি ফোন কেটে দিয়েছিল। তারপর আর কি, অসহায়ভাবে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল দেবিকাকে। তুই কিছু একটা কর এবার, আমি কিছুতেই এই ছেলের সঙ্গে থাকবো না। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা কর আমার। বন্ধু বিপুলের সঙ্গে দেখা করে একদিন বলল দেবিকা। বিপুল লয়ার। সে কি রে, এই তো কদিন হলো বিয়ে হয়েছে, ছেলেটা বুঝি ভালো নয়? অবাক হয়ে জিজ্ঞেস করল বিপুল। একটু বেশিই ভালো, একে তো কালো কুচকুচে চেহারা, তারপর কোনো পুরুষত্ব নেই। পুরুষ মানুষ হবে বাঘের মতো তা নয়, যা বলছি সব মেনে নিচ্ছে।
তাহলে তো খুব ভালো রে, এরকম ছেলে আজকাল আর কোথায় পাওয়া যায়? গদগদ হাসি দিয়ে বলল বিপুল। শেষমেশ তুইও? মেরে ফেলবো বলছি। বাচ্চা কাচ্চা হলে কেমন দেখতে হবে বলতো? মা গো, আমি তো ভাবতেই পারছি না। তুই তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা কর তো, চোখ পাকিয়ে বলল দেবিকা। এরপর একটা বুদ্ধি দিল বিপুল, এবং সেটা বেশ পছন্দ হলো দেবিকার। সত্যিই তো, এইভাবে তো সে ভেবে দেখেনি। কিঞ্জলকে যখন কিছুতেই কাবু করা যাচ্ছে না, তখন তার মাকে করতে হবে। আর মা যদি দেবিকার ওপর তিতিবিরক্ত হয়ে ওঠেন, তখন তিনি নিজেই ছেলেকে ডিভোর্সের জন্য রাজি করিয়ে ফেলবেন। একমাত্র শাশুড়িই পারেন ছেলের বৌমার সংসারে আগুন ধরিয়ে দিতে। প্ল্যান মাফিক পরদিন সন্ধেবেলা দেবিকার শ্বশুরবাড়ি এসে হাজির হলো বিপুল। কিঞ্জল দরজা খুলে দিতেই দেবু দেবু করতে করতে ঘরে ঢুকে এলো সে। তাকে দেখেই বিপুল তুই বলে ছুটে এসে একেবারে জড়িয়ে ধরল দেবিকা। এরপর সোফায় বসে দুজনে জোরে জোরে গল্প করতে শুরু করে দিল। কথার মাঝে মাঝে বারবার দুজন দুজনের গায়ে হাত দিতে লাগলো, ঠিক দুজন মেয়ে কিংবা দুজন ছেলে খুব ভালো বন্ধু হলে যেমন করে। দেবিকা ফ্রিজ খুলে মিষ্টি এনে খেতে দিল, তো বিপুল প্রথমে তার মুখের সামনে মিষ্টিটা ধরল, তাকে খাইয়ে তারপর নিজে খেলো। দুজনে একেবারে হেসে গদগদ। কথায় কথায় বিপুল কিঞ্জলকে জানালো ছোটবেলা থেকেই তাদের গলায় গলায় বন্ধুত্ব। তাদের কর্মকাণ্ড দেখে রাগে ফুঁসতে লাগলেন রেণুকা। বাইরের একটা ছেলের সঙ্গে বাড়ির বউয়ের এমন বেহায়াপনা তিনি একেবারেই মেনে নিতে পারছিলেন না। তুই বলবি না আমি বলবো? আমার বাড়িতে এসব চলবে না। বিপুল চলে যেতেই রাগে গজগজ করতে লাগলেন তিনি। আহা মা, শান্ত হও, কিছুই বলবে না তুমি। আজকাল এসব কোনো ব্যাপার নয়। হতেই পারে ওরা ছোটবেলার বন্ধু, আমরা ওদের বন্ধুত্ব নষ্ট করতে পারি না। ছেলের কথা শুনে আরও ক্ষেপে গেলেন রেণুকা। কে জানে ওই মেয়ে তোকে কি বশ করেছে, ওর কোনো দোষই চোখে পড়ে না তোর, বলে সেখান থেকে চলে গেলেন তিনি। এর ঠিক দুদিন পর বিকেলে ঘুম থেকে উঠে রেণুকা দেখলেন ছোট্ট একটা জামা পরে এদিক ওদিক ঘুরে পোজ দিচ্ছে দেবিকা, আর একটা ছেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলছে তার। অবাক হয়ে বেশ কিছুক্ষণ দেখলেন তিনি, তারপর জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এসব? ফটো সেশন চলছে আন্টি, এখন এখান থেকে যান আপনি, বেশ দুর্বিনীতভাবেই বলল ছেলেটি। আসলে মা, আমি মডেলিং করতে চাই, সেই জন্য পোর্টফোলিও বানাতে হবে, তাই ছবি তুলছি, আপনি এখন যান, খুব সহজভাবে বলল দেবিকা। তার সাহস দেখে অবাক হয়ে গেলেন রেণুকা। একটা বাইরের ছেলেকে ডেকে এনে ছোট জামা পরে এভাবে ফটো তুলছে। বাড়ির বউ এরকম হলে সংসারের কি হাল হবে? আবার বলছে নাকি মডেলিং করবে। নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন রেণুকা। মনে মনে তিনি ঠিক করে নিলেন এই মেয়ের হাত থেকে তার সিধে সাদা ছেলেকে অবশ্যই বাঁচাবেন। যথারীতি সন্ধেবেলা কিঞ্জল ফিরতেই তার কাছে অভিযোগ করলেন তার মা। আড়াল থেকে তাদের কথোপকথন শুনতে লাগলো দেবিকা। বাড়ির বউ মডেলিং করবে, আর তার জন্য বলা নেই কওয়া নেই বাড়িতে ছেলে ডেকে অশ্লীল জামা কাপড় পরে ফটো তুলবে, এরপরও তুই কিছু বলবি না? এরকমভাবে বলছো কেন মা? মডেলিংটা হয়তো ওর শখ, অনেক মেয়েই করে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়, মাকে বোঝালো কিঞ্জল।
আর তার কথা শুনে রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো দেবিকার। কী ধরনের ছেলে এটা? বউ মডেলিং করলেও কোনো আপত্তি নেই। সেদিন রাতে মায়ের কথা মতোই দেবিকাকে জিজ্ঞেস করলো কিঞ্জল, তোমার কি এখানে কোনো প্রবলেম হচ্ছে দেবিকা? হলে তুমি আমাকে বলতে পারো। দেখো, মা তো পুরানো চিন্তা ভাবনার মানুষ, ওই জন্য হয়তো একটু উল্টোপাল্টা বলে ফেলে, কিন্তু আমি বুঝবো। সত্যি কি তোমার এখানে খুব অসুবিধে হচ্ছে? বলো। না তো, হলে বলবো, বলে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল দেবিকা। তুই আর একবার সব কিছু ভালো করে ভেবে দেখ দেবু, এত ভালো একটা ছেলের সঙ্গে এরকম করা উচিত হবে না। এরকম ছেলে কিন্তু আর পাওয়া যাবে না। পরদিন সব শুনে বলল বিপুল। আমার চাইও না, মুখ ভেঙচে বলল দেবিকা। এরপর দেবিকা ঠিক করে নিল যা করবে সে নিজেই করবে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে গেল সে। গিয়ে বাবার সামনে কাঁদতে কাঁদতে সে জানালো যে শ্বশুর বাড়িতে কেউ তাকে ভালোবাসে না। কিঞ্জল তার সাথে কথা বলে না, তার খেয়াল রাখে না। জানো বাবা, কিঞ্জল এমনকি আমাকে স্ত্রীর মর্যাদাটুকুও দেয় না। এই দেখো, বলে বাবাকে একটা ভিডিও দেখালো সে, যাতে দেখা যাচ্ছে ফুলসজ্জার রাতে বিছানায় না শুয়ে নিচে শতরঞ্চি পেতে শুচ্ছে কিঞ্জল। দেখে দেবিকার বাবা বিমলবাবুর খুব রাগ হয়ে গেল। তিনি ভেবেছিলেন কিঞ্জল ছেলেটা খুব ভালো, কিন্তু এখন মনে হচ্ছে একমাত্র মেয়ের জীবনটা তিনি নিজে হাতে নষ্ট করেছেন। মেয়ের মাথায় পিঠে হাত বুলিয়ে অনেক সান্ত্বনা দিলেন তিনি। মনে মনে ঠিক করলেন কালকেই যাবেন কিঞ্জলদের বাড়ি। ছি কিঞ্জল, তোমার কাছ থেকে এরকম আশা করিনি আমি। তোমার যদি আমার মেয়েকে বিয়ে করতে আপত্তি ছিল তো তুমি বলতে পারতে। ওর জীবনটা এরকমভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? বেশ জোর গলায় কিঞ্জলকে শাসালেন বিমলবাবু। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল কিঞ্জল। আরও অনেক কথা বলে গেলেন বিমলবাবু। পাশে দাঁড়িয়ে থাকলো দেবিকা। এমন সময় সেখানে এলেন রেণুকা। ছেড়ে কথা বললেন না তিনি। আমার ছেলে যখন একদিন সিনেমায় নিয়ে যেতে চাইল, বলল মাথা ধরেছে, তাই যাবে না। অথচ একটু পর একটা চ্যাংড়া ছোঁড়ার সঙ্গে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। আমার ছেলে বলে এই মেয়ের সঙ্গে তবু এতদিন ছিল। যা স্বভাব আপনার মেয়ের, জিজ্ঞেস করুন না আমি যদি মিথ্যে বলছি তো। কিন্তু বিমলবাবুর তখন মাথা গরম, তাই এই কথাগুলো খুব একটা বিশ্বাস করলেন না তিনি। ডিভোর্সের কেস করবেন জানিয়ে মেয়েকে নিয়ে ফিরে এলেন তিনি। কদিন পর লয়ারের সঙ্গে দেখা করে ডিভোর্সের প্রসেস শুরু করতে নির্দেশ দিলেন বিমলবাবু। খুব খুশি দেবিকা। কয়েকদিন পর অনেক রাতে পার্টি সেরে বন্ধুদের সঙ্গে ফেরার সময় খুব বড় অ্যাক্সিডেন্টে পড়ল দেবিকা। কোনো মতে প্রাণে বেঁচে গেলেও শরীরের নিচের অংশে খুব গুরুতর চোট পেল। দুটো বড় বড় অপারেশনের পর ডাক্তার জানিয়ে দিলেন যে ভবিষ্যতে কোনো দিন মা হতে পারবে না দেবিকা। খবরটা শুনে একেবারে ভেঙে পড়ল দেবিকা। এদিকে কিঞ্জলের মাস্তুতো ভাই খবরটা কোথা থেকে জানতে পেরে ফোন করে জানালো। শুনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলো কিঞ্জল। যা ওঠ, খাবার বাড়ছি, ছেলেকে তাড়া দিলেন রেণুকা। আমার মনে হয় একবার যাওয়া উচিত, নিচু গলায় বলল কিঞ্জল। একদম না, ওই বাড়িতে ওই মেয়ের সামনে একেবারে যাবি না তুই। দুদিন পর তো ডিভোর্স হয়েই যাবে,
গর্জে উঠলেন রেণুকা। কিন্তু পরদিনই অফিস ছুটির পর দেবিকার বাড়িতে গিয়ে হাজির হলো কিঞ্জল। আইনত দেবিকা এখনও তার স্ত্রী, না এসে কি করে থাকবে সে? তাকে দেখে ভীষণ অবাক হয়ে গেল দেবিকা। বিছানায় তার পাশে এসে বসল কিঞ্জল। ধীর গলায় বলল, কি বলে সান্ত্বনা দেব জানি না, শুধু বলবো মন শক্ত করো, আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তো একটা ফোন করে দিও আমাকে। 3-4 মিনিট নীরবে বসে থেকে এবার উঠতে গেল কিঞ্জল, আর সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল দেবিকা। আজ পর্যন্ত যে দেবিকা ভালো করে তার সঙ্গে কথা পর্যন্ত বলেনি, সেই এখন তার হাত জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। পিছিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কিঞ্জল, তারও চোখে জল। তুমি আমাকে ক্ষমা করো, অনেক অপমান করেছি আমি তোমাকে, বলে কাঁদতে লাগলো দেবিকা। এক সময় সে ভেবেছিল বাচ্চা হলে কিঞ্জলের মতো কালো হবে, আর এখন তার এমন অবস্থা যে সে আর কোনো দিন মা হতেই পারবে না। আর এত সব কিছুর পরও কিঞ্জল তার কাছে ছুটে এসেছে। জানি আমার কোনো অধিকার নেই, তবু বলছি তোমার সঙ্গে থাকতে দেবে আমাকে? আর কোনো দিন অপমান করব না তোমাকে, তোমার সব কথা শুনব। দেবিকার কান্না ভেজা গলায় বলা কথাগুলো যেন কিঞ্জলের শুষ্ক হৃদয়ে খুশির বান ডেকে আনলো। এতদিন তো এটাই শুনতে চেয়েছে সে। প্রথম দেখার পর থেকেই দেবিকাকে যে বড্ড ভালোবেসে ফেলেছিল সে, তবুও শুধু দেবিকার খুশির জন্যই তাকে ডিভোর্স দিতে রাজি হয়েছিল। অবশ্যই আমি এখনও তোমার সঙ্গেই সুখে সংসার করতে চাই, দেবিকাকে জড়িয়ে ধরে আবেগরুদ্ধ গলায় বলল কিঞ্জল। ঘরের বাইরে থেকে তাদেরকে এই অবস্থায় দেখে সরে গেলেন বিমলবাবু। বুঝলেন হিরে চিনতে কোনো ভুল হয়নি তার।